দশম শ্রেণীর ছাত্রীরা, আজকের লাইফ সায়েন্স ক্লাসে আমি তোমাদের বংশগতির পরবর্তী পর্যায়টা পড়াবো। আগের ক্লাসে আমরা এক সংকর জনন অবধি পড়েছি। সেটা ছিল মটর গাছের এক সংকর জনন। এই এক সংকর জনন পরীক্ষায় গিনিপিগের উপরও করা হয়েছিল। এক্ষেত্রে গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার জন্য একটা বিশুদ্ধ কালো গিনিপিগ, যেটা দুটো ক্যাপিটাল বি দিয়ে চিহ্নিত হয়, এবং একটা বিশুদ্ধ সাদা গিনিপিগ, যেটা দুটো স্মল বি দিয়ে চিহ্নিত হয়। এই দু ধরনের গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে বা F1 জনুতে সব গিনিপিগ কালো রঙের হবে, কিন্তু এরা হচ্ছে সংকর কালো, ক্যাপিটাল বি স্মল বি, কারণ কালো রংটা প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন আর সাদা রংটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর কালো গিনিপিগগুলো স্ত্রীর মধ্যে যদি আবার সংকরায়ন ঘটানো যায়, তাহলে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে যে গিনিপিগগুলো জন্মাবে তাদের 4 ভাগের 3 ভাগ হবে কালো আর 1 ভাগ হবে সাদা। অর্থাৎ এই গিনিপিগের ফিনোটাইপ অনুপাত হবে 3:1। আবার এই যে 3 ভাগ কালো বললাম, তার মধ্যে আবার 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ কালো, অর্থাৎ দুটো ক্যাপিটাল বি, কিন্তু বাকি দুটো হচ্ছে সংকর কালো, ক্যাপিটাল বি স্মল বি। অর্থাৎ একটা বিশুদ্ধ কালো, দুটো সংকর কালো আর একটা বিশুদ্ধ সাদা, এই হবে তাদের। তাহলে জিনোটাইপ অনুপাত হবে 1:2:1। ঠিক মটর গাছে আমরা যেমন পেয়েছিলাম, গিনিপিগের ক্ষেত্রেও আমরা একই রকম পেলাম। হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছ এই কালো গিনিপিগ, সাদা গিনিপিগ, এদের মিলনে F1 জনুতে সব কালো গিনিপিগ উৎপন্ন হয়েছে। এবার এই কালো গিনিপিগদের মধ্যে জনন ঘটালে F2 জনুতে আমরা 3টে কালো গিনিপিগ আর একটা সাদা গিনিপিগ পাচ্ছি। এই 3টে কালো গিনিপিগের মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধ কালো আর দুটো হচ্ছে সংকর কালো। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, এবার আমরা আসছি দ্বি-সংকর জনন পরীক্ষা। দু জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বি-সংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলে। মেন্ডেল তার দ্বি-সংকর জনন পরীক্ষার জন্য একটা বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছের দুটো ক্যাপিটাল ওয়াই, দুটো ক্যাপিটাল আর দিয়ে এটা চিহ্নিত করা হচ্ছে, এর সঙ্গে বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, যেটাকে দুটো স্মল ওয়াই আর স্মল আর দিয়ে চিহ্নিত করা হয়, এই দু ধরনের গাছের সংকরায়ন ঘটানো হয়। এক্ষেত্রে হলুদ রঙের জন্য যে ক্যাপিটাল ওয়াই জিন, সেটা সবুজ রঙের জন্য স্মল ওয়াই জিনের উপর প্রকট। আবার গোলাকারের জন্য যে ক্যাপিটাল আর জিন, সেটা কুঞ্চিতর জন্য স্মল আর জিনের উপর প্রকট। সংকরায়নের ফলে জনিত্রী জনু বা পি জনু থেকে উদ্ভিদ প্রথম অপত্য জনু বা F1 জনুতে উদ্ভিদগুলো হলুদ রঙের গোলাকার বীজযুক্ত হয়। আবার F1 জনুর গাছগুলোর মধ্যে যদি স্বপরাগযোগ ঘটানো হয়, মেন্ডেল দ্বিতীয় জনুতে F2 জনুতে যে নির্দিষ্ট 4 প্রকার বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ উনি দেখতে পান। এদের মধ্যে 9 ভাগ হলুদ ও গোলাকার, 3 ভাগ হলুদ ও কুঞ্চিত, 3 ভাগ সবুজ ও গোলাকার এবং 1 ভাগ সবুজ ও কুঞ্চিত হয়। অর্থাৎ এদের ফেনোটাইপ অনুপাত হলো 9:3:3:1, এইভাবে সঞ্চারিত হয়। এই 4 রকম ফিনোটাইপের জিনোটাইপ অনুপাতটা কিন্তু অত্যন্ত জটিল। গোল হলুদ হবে 1:2:2:4, গোল সবুজ হবে 1:2, কুঞ্চিত হলুদ হবে 1:2, কুঞ্চিত সবুজ হবে 1। এরকম জিনোটাইপ পাওয়া সম্ভব হয়েছে তার মূল কারণ প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন পৃথক হয়েছে। এই পৃথক হওয়ার ফলে বিপরীতধর্মী দুটি জিন একত্রিত হয়েছে। দ্বিসংকর জননে F1 জনুতে স্বনিষেক হয় বলে F2 জনুতে গাছের যে বীজগুলো তার 16 ভাগের 9 ভাগ গোল হলুদ, 16 ভাগের 3 ভাগ গোল সবুজ, 16 ভাগের 3 ভাগ কুঞ্চিত হলুদ ও 16 ভাগের 1 ভাগ কুঞ্চিত সবুজ হয়। দ্বিসংকর জননে F2 জনুতে জিনোটাইপ অনুপাত হবে 1:2:2:4:1:2:1:2:1।
বড়, অনেক বড়। আচ্ছা, এবার বলছি এই যে পরীক্ষা করলে, আচ্ছা দ্বিসংকর জনন পরীক্ষাটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। হ্যাঁ, যে প্রথমে দুটো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই মানে গোল হলুদ বিশুদ্ধ উদ্ভিদ, গোল হলুদ বীজযুক্ত বিশুদ্ধ উদ্ভিদ আর কুঞ্চিত সবুজ বীজযুক্ত বিশুদ্ধ উদ্ভিদের মধ্যে যে গ্যামেট সৃষ্টি হলো, একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল আর স্মল ওয়াই, এদের মিলনে যে উদ্ভিদগুলো সৃষ্টি হলো সেটা হচ্ছে কি ধরনের না ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। হ্যাঁ, এরা সব দেখতে গোল হলুদ হলো, আসলে এরা সংকর। অন্য গুণটা অর্থাৎ সবুজ কুঞ্চিত গুণটা প্রচ্ছন্ন আছে। আচ্ছা, এরা যখন আবার গ্যামেট সৃষ্টি করলো, 4 ধরনের গ্যামেট হলো। হ্যাঁ, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, আর স্মল ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই স্মল আর। হ্যাঁ, এই 4 রকম গ্যামেটের মিলনে যে বিভিন্ন ধরনের 16 ধরনের গাছ তৈরি হলো, তার মধ্যে দেখো গোল হলুদ হয়েছে এরা 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে গোল হলুদ। আর 1 2 3 এই 3টে হলো কুঞ্চিত হলুদ। আর 1 2 3 এই 3টে হলো গোল সবুজ, আর এই একটা হলো কুঞ্চিত সবুজ। এই পরীক্ষা থেকে মেন্ডেল সিদ্ধান্তে এলেন যে দুজোড়া বিপরীতধর্মী জনিত্রীর মধ্যে সংকরায়ন ঘটালে প্রতি জোড়া জিন পরস্পরের থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। একে স্বাধীন বিন্যাসের সূত্র বলে। সূত্রটা হলো 2 বা ততোধিক জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যের উপাদান জনিত্রী থেকে অপত্যে একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না। উপরন্তু অপত্যের গ্যামেট তৈরির সময় প্রতি জোড়া উপাদান পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সব সমন্বয়ে স্বতন্ত্রভাবে তাদের বিন্যাস ঘটে। এই দ্বিসংকর জনন পরীক্ষাটা গিনিপিগের উপরও করা হয়েছে। বিশুদ্ধ কালো রং আর কর্কশ লোমযুক্ত একটা গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা রং ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়নের ফলে F1 জনুতে উৎপন্ন সব গিনিপিগ কালো ও কর্কশ লোমযুক্ত হয়। কালো কর্কশ লোমের জন্য দায়ী ফ্যাক্টর প্রকট আর সাদা মসৃণের জন্য দায়ী ফ্যাক্টর এখানে প্রচ্ছন্ন। F1 জনুর পুরুষ ও স্ত্রী গিনিপিগের মধ্যে যৌন জনন ঘটালে F2 জনুতে মেন্ডেলের দ্বিসংকর জননের মতো কি হবে না 9 ভাগ কালো কর্কশ, 3 ভাগ কালো মসৃণ, 3 ভাগ সাদা কর্কশ আর 1 ভাগ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হবে। হ্যাঁ, এখানে ছবিতে দেখো যে কালো গিনিপিগ ক্যাপিটাল বি আর আর তার গ্যামেট, আর সাদা গিনিপিগ স্মল বি স্মল আর তার গ্যামেট। হ্যাঁ, এটা মিলনে F1 জনুতে যে গিনিপিগ সৃষ্টি হচ্ছে সেটা দেখতে কালো, কিন্তু কালো আর কালো এবং কর্কশ লোমযুক্ত দেখতে, কিন্তু তার মধ্যে সাদা আর মসৃণ লোম এর বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন আছে। হ্যাঁ, এটা হচ্ছে সংকর। এবার এই সংকর গিনিপিগগুলো যখন জননকোষ সৃষ্টি হচ্ছে 4 ধরনের হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। এই 4 ধরনের গ্যামেটের মিলনে যে ধরনের গিনিপিগ সৃষ্টি হবে তাতে দেখা যায় 16 ভাগের 9 ভাগ হচ্ছে কালো কর্কশ লোমযুক্ত, 16 ভাগের 3 ভাগ হচ্ছে কালো এবং মসৃণ লোমযুক্ত, 16 ভাগের বাকি 3 ভাগ হচ্ছে সাদা এবং কর্কশ লোমযুক্ত, আর 16 ভাগের 1 ভাগ হচ্ছে সাদা ও মসৃণ লোমযুক্ত হয়। এবার আমরা এই যে একসংকর জনন আর দ্বিসংকর জনন পড়লাম, এই দুটো জননের পার্থক্য কি পেলাম। 1 নম্বর ধরো একসংকর জননে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লাগে, দ্বিসংকর জননে 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লাগে। 2 নম্বর একসংকর জনন থেকে পৃথকীভবন সূত্রের সৃষ্টি, দ্বিসংকর জনন থেকে স্বাধীন বিন্যাস সূত্রের সৃষ্টি। একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 3:1, দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 9:3:3:1।
এক সংকর জনন পরীক্ষায় জিনোটাইপ অনুপাত 1:2:1 আর দ্বিসংকর জনন পরীক্ষায় জিনোটাইপ অনুপাত 1:2:4:1:2:1:2:1। এবারে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রগুলি সবসময় সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরকম একটি হলো অসম্পূর্ণ প্রকটতা। বিপরীতধর্মী বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটালে ক্ষেত্র বিশেষে F1 জনুতে এই দুটো বৈশিষ্ট্যের প্রকাশের বদলে মাঝামাঝি কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয়। একে অসম্পূর্ণ প্রকটতা বলে। যেমন ধরো সন্ধ্যা মালতী ফুলের বিশুদ্ধ লাল আর বিশুদ্ধ সাদা এই দুটো বর্ণ দেখা যায়। এদের সংকরায়নে F1 জনুতে যে সংকর ফুলগুলো তৈরি হয় সেগুলোর বর্ণ হয় গোলাপি, অর্থাৎ লাল বা সাদা কোনো রং প্রকাশ না পেয়ে একটা মাঝামাঝি রং গোলাপি প্রকাশিত হয়। এই ফুলগুলোর মধ্যে আবার স্বপরাগযোগ ঘটালে, এই গোলাপি ফুলগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটালে F2 জনুতে একটা লাল, দুটো গোলাপি আর একটা সাদা ফুল উৎপন্ন হয়। ছবিতে দেখছো এখানে প্রথম জনুতে যে সংকর ফুলগুলো তৈরি হয়েছে সেগুলোর বর্ণ লাল বা সাদা না হয়ে গোলাপি হয়েছে। এদের থেকে আবার যখন F2 জনুতে তৈরি হচ্ছে তখন লাল হচ্ছে, গোলাপি হচ্ছে, আবার সাদা, তিন রকম ফুল হচ্ছে, একটা লাল, দুটো গোলাপি আর একটা সাদা। তাহলে ফেনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। আর জিনোটাইপটা দেখো একটা বিশুদ্ধ লাল, দুটো সংকর আর একটা হচ্ছে বিশুদ্ধ সাদা, অর্থাৎ জিনোটাইপ অনুপাতও 1:2:1। এবার বলবো মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে। প্রাণীর প্রাথমিক দশায় অর্থাৎ ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে সেটা যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় তাকে বলে লিঙ্গ নির্ধারণ। মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46টা। এর মধ্যে 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। অটোজোম দেহের কেবলমাত্র দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় আর যৌন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকাটা পালন করে। যৌন ক্রোমোজোম দুপ্রকার হয়, এক্স এবং ওয়াই। মহিলাদের ক্ষেত্রে দুটি XX নামক যৌন ক্রোমোজোম এবং পুরুষদের ক্ষেত্রে একটি X এবং একটি Y যৌন ক্রোমোজোম থাকে। যৌন জননের প্রাক্কালে পুরুষ দেহে জনন মাতৃকোষে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় দু ধরনের পুংগ্যামেট বা শুক্রাণু সৃষ্টি হয়, যার একটি X ক্রোমোজোম সমন্বিত এবং অপরটি Y ক্রোমোজোম সমন্বিত। অপরদিকে মহিলাদের ডিম্বাণু মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে কেবল এক ধরনের স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু তৈরি হয়, কারণ মহিলাদের দেহে কেবল এক ধরনের যৌন ক্রোমোজোমই থাকে। ডিম্বাণু ও শুক্রাণু মিলনে পরবর্তী বংশধর ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে পুরুষের শুক্রাণু ধরনের ওপর, অর্থাৎ পুরুষের দেহ থেকে X না Y কোনটা আসবে তার উপর নির্ভর করে। লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে পিতার ভূমিকাই প্রধান, কারণ পিতার সেক্স ক্রোমোজোম X ও Y প্রকারের। যেহেতু মাতার সেক্স ক্রোমোজোম XX প্রকারের হয় তাই এদের এক ধরনের গ্যামেট X তৈরি হয়। অপরপক্ষে পিতার দু ধরনের গ্যামেট X আর Y তৈরি হয়। যখন পিতার X গ্যামেট মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন কন্যা সন্তান সৃষ্টি হয়। আবার যখন পিতার Y গ্যামেট মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান সৃষ্টি হয়। অতএব সহজেই বলা যায় যে পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই প্রধান। এই ছকটায় দেখতে পাচ্ছ এই যে মাতার থেকে দুটো X ক্রোমোজোম, মাতা দুটো X ক্রোমোজোম নিয়ে তৈরি। এখান থেকে যখন ডিম্বাণু সৃষ্টি হচ্ছে তখন দুটো X ক্রোমোজোম সমন্বিত ডিম্বাণু তৈরি হচ্ছে। আর পিতার দেহে কি হচ্ছে না XY জাতীয় ক্রোমোজোম থাকে। শুক্রাণু সৃষ্টির সময় একটা X একটা Y এই ধরনের ক্রোমোজোম আছে। এখন মাতার এই ক্রোমোজোমই আসুক বা এটাই আসুক, যেটাই আসুক সেটা X ধরনের ক্রোমোজোম, এক ধরনের ক্রোমোজোমই থাকে। মাতা থেকে একটা X আর পিতার থেকেও যদি এই Xটা আসে তাহলে XX মানে
কন্যা সন্তান সৃষ্টি হচ্ছে। মাতার থেকে এক্স আর পিতার থেকে যদি ওয়াই আসে তাহলে এক্স ওয়াই পুত্র সন্তান সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পিতার থেকে এক্স আসবে না ওয়াই আসবে তার উপরই নির্ভর করে সন্তান কন্যা হবে না পুত্র হবে। অর্থাৎ পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই হচ্ছে প্রধান। এবারে কয়েকটা সাধারণ জিনগত রোগ সম্বন্ধে বলবো। কয়েকটি সাধারণ জিনগত রোগ হলো থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ। জিনগত ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে মারাত্মক রক্তাল্পতা দেখা যায়। রোগীকে যথাসময়ে পরিমাণ মতো রক্ত দিতে না পারলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তে অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়, রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। আর বারবার রক্ত বদলানোর ফলে দেহে লোহা বা আয়রনের পরিমাণটা বেড়ে যায়। এর ফলে দেহে লোহা জমে যাওয়ায় হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতি হয়। থ্যালাসেমিয়ার কারণ। থ্যালাসেমিয়া দু প্রকার হয়, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। জিনগত ত্রুটির জন্য যখন আলফা পলিপেপটাইড তৈরি হয় না বা কম পরিমাণে তৈরি হয় তখন এই প্রকার থ্যালাসেমিয়া দেখা যায়। যখন দুটি হোমোলোগাস ক্রোমোজোমে একটিতে দুটি আলফা গ্লোবিন জিন নষ্ট হয় তখন তাকে বলে হেটারোজাইগাস অবস্থা। এই অবস্থায় আলফা হিমোগ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যায়। এক্ষেত্রে মৃদু রক্তাল্পতা লক্ষণ প্রকাশিত হয়। একে থ্যালাসেমিয়া মাইনর বলে। কিন্তু দুটি হোমোলোগাস ক্রোমোজোমের উভয় আলফা জিন ক্ষয় হয় যদি, সেক্ষেত্রে হোমোজাইগাস অবস্থার সৃষ্টি হয়, কারণ আলফা পলিপেপটাইড তৈরি হয় না। এর ফলে মারাত্মক রক্তাল্পতার সৃষ্টি হয়। একে থ্যালাসেমিয়া মেজর বলে। বিটা থ্যালাসেমিয়া। বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনে কোনো রকম ত্রুটির জন্য এই প্রকার থ্যালাসেমিয়া হয়। বিটা গ্লোবিন পলিপেপটাইড সংশ্লেষণ আর উৎপাদন কম হলে রোগীর কম রক্তাল্পতা দেখা যায়। কিন্তু বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদন সম্পূর্ণ যদি বন্ধ হয়ে যায় তাহলে রক্তে হিমোগ্লোবিন আর থাকে না বললেই চলে, তখন রোগীর মারাত্মক রক্তাল্পতা দেখা যায়। থ্যালাসেমিয়া রোগটি বংশানুক্রমিক। বাবা মা দুজনেই স্বাভাবিক, কিন্তু হেটারোজাইগাস যদি হয় সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। ছবিতে দেখতে পাচ্ছ যে মা বাবা এরা যদি দুজনেই থ্যালাসেমিয়া ক্যারি করে তাহলে দুজনেই স্বাভাবিক হলে স্বাভাবিক হবে। হ্যাঁ, একজন ক্যারি করছে আর একজন স্বাভাবিক হলে মাইনর থ্যালাসেমিয়া হতে পারে, আর দুজনেই যদি ক্যারি করে থ্যালাসেমিয়া তাহলে মেজর থ্যালাসেমিয়া দেখা যায়। এবার বলছি হিমোফিলিয়া। হিমোফিলিয়া এক প্রকার রক্তক্ষরণজনিত বংশগত রোগ। এই রোগে আক্রান্ত মানুষের রক্ত জমাট বাঁধতে অনেক সময় নেয়, ফলে প্রচুর রক্তপাত হয় এবং লোকটি মারাও যেতে পারে। এক্স ক্রোমোসোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগ প্রকাশ পায়। হিমোফিলিয়া রোগটি প্রকাশ পুরুষদের মধ্যে বেশি হয়। স্ত্রী লোকেরা সাধারণত এই রোগের বাহক হয়। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় মহিলাদের মধ্যে এই রোগটি প্রকাশ পায়। পপুলেশনে 10 কোটি স্ত্রীলোকে মাত্র একজন এই রোগাক্রান্ত হয়। হিমোফিলিয়া দু রকম হয়, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ কে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, কারণ এই প্রকার হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে দেখা গেছে। রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর উৎপন্ন না হওয়ালে এই রোগটা হয়। আর হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজ বলে। এক্ষেত্রে রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর থাকে না। হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা মহিলা অনেক ক্ষেত্রে 20 বছরের মধ্যে রক্তক্ষরণের ফলে মারা যায়। এই কারণে স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এবং হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হওয়া সম্ভব না। কেবল স্বাভাবিক বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের মধ্যে বিবাহ হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু 50% পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এখানে ছকের মাধ্যমে দেখানো হয়েছে এই XH
ক্যাপিটাল এইচ যেটা সেটা স্বাভাবিক জিন, আর স্মল এইচ যেটা ওটা হচ্ছে হিমোফিলিক জিন। হ্যাঁ, দুটো যদি স্বাভাবিক জিন আসে তাহলে স্বাভাবিক কন্যা হবে, আর মার থেকে স্বাভাবিক জিন আর বাবার থেকে ওয়াই জিন এলেও স্বাভাবিক পুত্র হবে। আর এক্ষেত্রে যদি হিমোফিলিক জিন আসে আর বাবার থেকে স্বাভাবিক জিন আসলো তাহলে হিমোফিলিক জিন থাকাতে এই কন্যা সন্তান বাহক কন্যা সন্তান হবে। আর এদিকে হিমোফিলিক জিন আর পিতার থেকে ওয়াই ক্রোমোজোম আসাতে যে পুত্র সন্তান উৎপন্ন হলো সে কিন্তু হিমোফিলিক পুত্র হবে। বর্ণান্ধতা। মানুষের চোখের রেটিনায় অবস্থিত কোন কোষ বর্ণ দেখতে সাহায্য করে? যারা বিভিন্ন বর্ণের পার্থক্য করতে পারে না তাদের বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড বলে। লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া, সবুজ বর্ণান্ধতাকে ডিউটেরানোপিয়া আর নীল বর্ণান্ধতাকে ট্রাইটানোপিয়া বলা হয়। যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ কোনো মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য দায়ী হয়। থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং। দুটি পরিবারের বিবাহের পর তারা যাতে সুস্থ থ্যালাসেমিয়া মুক্ত শিশুর জন্ম দিতে পারে তার জন্য যে পরামর্শ প্রদান করা হয় তাকে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং বলা হয়। থ্যালাসেমিয়া অটসোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। এক্ষেত্রে পিতা বা মাতা হেটারোজাইগাস প্রকৃতির হলে তার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, সে সামান্য রক্তাল্পতায় ভুগতে পারে। কিন্তু পিতা ও মাতা উভয়ই হেটারোজাইগাস অবস্থায় থাকলে পুত্র বা কন্যার থ্যালাসেমিয়া রোগ হতে পারে। 50% শিশু বাহক প্রকৃতির হয় এবং 25% সন্তান থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হয়। এই কারণেই বিবাহের পূর্বে দম্পতির পরিবারের কেউ মেজর থ্যালাসেমিয়া রোগাক্রান্ত কিনা সেটা রক্ত পরীক্ষা করা দরকার এবং এই রক্ত পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে উভয় পরিবারকে জেনেটিক পরামর্শ দেওয়া দরকার। আজকের পড়া এই পর্যন্ত থাকলো। আমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যে চ্যাপ্টারটা সেটা এখানেই শেষ হলো। এবার এর থেকে আমি কিছু প্রশ্ন দেব, যে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে। 1 নম্বর প্রশ্ন হলো মেন্ডেলের দ্বিসংকর জনন বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো লিঙ্গ নির্ধারণ কি? 3 নম্বর প্রশ্ন মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো। 4 নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়ার কারণ কি? 5 নম্বর প্রশ্ন ডিউটেরানোপিয়া কি? 6 নম্বর জেনেটিক কাউন্সেলিং বলতে কি বোঝো? এই উত্তরগুলো লিখবে। স্কুল খুললে আমি উত্তরগুলো চেক করে দেব। ঠিক আছে?